2021 থেকে 2024-এর এই সময়টুকু 3 বছরের মধ্যে সেখানেও কিন্তু একটা অবনমন দেখা যাচ্ছে এবং এটা টোটাল যে লিকুইড তরল সম্পদ সেটার তুলনায় কিন্তু কমছে এবং জুন 2021-এ যেটা ছিল 37% সেটা এখন ফেব্রুয়ারি 2024-এ এসে দাঁড়িয়েছে 52%। তারপরে আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স ডিপোজিট ইস্যু, যে আমার কতখানি আমি ঋণ দিব সেইটার যে রেগুলেটরি স্ট্যান্ডার্ড বাংলাদেশ ব্যাংকের সেটা হচ্ছে যে 0.87%। এখানে দেখা যাচ্ছে যে প্রায়ই কিন্তু এটা চলে যাচ্ছে, এখন এসে দাঁড়িয়েছে 0.89%, যদিও এখনও প্রায় কাছাকাছি রয়েছে, খুব একটা খারাপ বলা যায় না, কিন্তু এটার উপরে গেলে আর উপরে গেলে সেখানে সমস্যা রয়েছে। আর তারপরে হচ্ছে যে ইন্টারেস্টে সুদের হার, এখানে আমরা সুদের হারের যে লেন্ডিং, যখন আমরা ঋণ দেওয়ার কথা বলি সেটা নিয়ে অনেক হইচই হয়, কিন্তু সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখে তারা কি আসলে পাচ্ছে? আমরা তো দেখেছি যে প্রায় 4 বছর ধরে যে সুদের হারের উপরে যে ক্যাপ রেখে দেওয়া হয়েছিল সেখানে তো ঋণের হার 9%, কিন্তু খেয়াল করতে হবে যে সেখানে ডিপোজিটের হারও কিন্তু 6% ছিল। কিন্তু আমরা জানি যে গত 2 বছর থেকে আমাদের যে মূল্যস্ফীতি সেটা কিন্তু 9%-এর উপরে। ইনফ্যাক্ট আপনারা দেখবেন যে ফেব্রুয়ারি 2020-এর এবং মার্চ 2020-এর পর থেকে নেট যে ডিপোজিটের যে আমি টাকা রেখে 100 টাকা রেখে আমি কত টাকা ফেরত পাচ্ছি দেখেন যে প্রত্যেকটা জায়গায় এই ধারাবাহিকভাবে এই রিটার্নটা, এই ডিপোজিটটা, রিয়েল ইন্টারেস্ট রেটটা কিন্তু কম হচ্ছে, রিয়েল ডিপোজিট রেট। এটার প্রমাণ করে যে ব্যাংকে টাকা রেখে সাধারণ যারা আমানতকারী তারা কিন্তু তাদের টাকা খুইয়ে আসছেন প্রকৃত অর্থে। মূল সমস্যার ভিতরে পড়ে একটা হচ্ছে যে এই প্রাতিষ্ঠানিকের মধ্যে ব্যাংকের পরিচালকের নিয়োগ থেকে শুরু করে ঋণ স্যাংশন করা, ঋণ পুনর্তফসিল করা, ঋণ মওকুফ করা, এই সমস্ত, এবং ব্যাংকের যে আপনার ব্যাজেল 3 অনুযায়ী যে মূলধন রাখা, এই সমস্ত বিষয়গুলি এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এটার হেরফের হচ্ছে। আরেকটা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা যেটি রয়েছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তার সক্ষমতাটা, তার যে কাজ করার উদ্যম এবং উদ্যোগ দুটোই, এইগুলো কি অবস্থায় রয়েছে? সেখানে তো আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং যার ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তেমন আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। তাছাড়া এখানে আরেকটা ডুয়াল রেগুলেশন রয়েছে, যেটা আমরা জানি যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন যেটা করা হয়েছে, সেইখানে তারা আবার অনেক কিছু রেগুলেশন দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকের উপরে, অথচ কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে সেটা কাজ করার কথা। এরকম আরও বিষয় রয়েছে, পরবর্তীতে আমি হয়তো আরেকটু বিস্তারিত বলবো। যে তারপরে হচ্ছে যে আইনগত বিষয়টা হচ্ছে এই যে আমাদের যে কোর্টে যে এত ঋণ খেলাপের কেসগুলো আটকা পড়ে আছে, সেইগুলোর অনেক দিন থেকে আটকে আছে, সেগুলোর কোনো সুরাহা হচ্ছে না, খুব স্লোতগতি একটি এখানে জাজদের সংখ্যা বাড়িয়ে এটাকে দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা। এবং তবে আমি জানি, আমাকে ব্যাংকাররাই অনেক সময় বলেছেন যে এটা এত সহজ বিষয় না, এখানে অনেক জটিলতার, দীর্ঘসূত্রিতার অনেক কারণ রয়েছে। তো তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংক্রাপসি অ্যাক্ট যেটা রয়েছে সেখানেও কিন্তু কিছু দুর্বলতা রয়েছে। সেখানে মর্টগেজ বিষয়জনিত, যখন কোনো একটা ব্যাংক দুর্বল হয় তখন তার যে তার এগেনস্টে মর্টগেজ থাকে সেটা কিভাবে বিক্রি করবে, সেটার দাম, মূল্য নির্ধারণ ইত্যাদি বিষয়ক জটিলতা রয়েছে। এগুলোকে যত সহজ এবং দ্রুতভাবে সম্পন্ন করা যায় এইরকমভাবে এগুলোকে রিভিশন করা দরকার। চতুর্থ বিষয়টা আমরা কম গুরুত্বপূর্ণ মনে করি না, সেটি হচ্ছে যে ডেটা এবং ইনফরমেশন, এইটা সম্পর্কিত বিষয়। এখানে দুটা লেয়ারে, একটা হচ্ছে যে ব্যাংকগুলো তাদের সমস্ত তথ্য, তাদের পারফরমেন্সের যে তথ্যগুলি সেগুলি তারা কিন্তু পাবলিকলি ডিসপ্লে করবে তাদের ওয়েবসাইটে, কিন্তু আমরা দেখেছি অনেক ব্যাংকে এই যে বেজেল 3 রিকোয়ারমেন্ট, এগুলির তথ্য বেশিরভাগ ব্যাংক দেয় না, অনেক ব্যাংক দেয় না, এবং আপনি নিশ্চিত জানবেন যে যে ব্যাংকগুলো দেয় না তারা ওইটা পূরণ করতে পারছে না। ওইরকম অনেক ব্যাংক রয়েছে তারা সেই তথ্যগুলি দেয় না। আরেকটা বিষয় হচ্ছে যে এই তথ্যগুলি যে আসছে স্বাস্থ্যের, আসলেই কি স্বাস্থ্যটা ওই রকম অবস্থা?
আসলে কতখানি খারাপ অবস্থা, এই তথ্যের যে রিলায়েবিলিটি এটি একটি। আর তারপরে হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের হাতেও যে তথ্যগুলি যায় সেইগুলো সাধারণ মানুষ কি জানতে পারে কিনা, সেটার তো দরজা ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশের তথ্যের এই অবাধ প্রবাহের জন্য আমরা যে মিডিয়ার উপরে নির্ভর করতাম সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই রকম অবস্থা যদি আমরা সৃষ্টি করতে না চাই তাহলে তো সমস্ত তথ্য আমাদের হাতের মুঠোয়, আমাদের একটা কম্পিউটারের একটা বাটনের মধ্যে থাকা উচিত। স্বাস্থ্যের কথা বলছি, এই স্বাস্থ্যের কথা এর আগে আমি কয়েকটা যে এই 4টা ফ্রেমওয়ার্কের মধ্যে এইগুলোর একটা প্রতিফলন আমরা দেখতে পাই যে এই যে শরিয়া বেসড ব্যক্তি খাতের ব্যাংকগুলো, এইখানে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলোর কারণে এখানে এই যে এক সময়ের ভালো ব্যাংকগুলো তাদের অবস্থা কিভাবে খারাপ হয়ে গিয়েছে, এবং সেখানে সবগুলো ইন্ডিকেটর সূচকের মধ্যে যে না, যে শুধুমাত্র আমরা যদি দেখি যে তাদের যে তরল সম্পদের মোট তরল সম্পদের মধ্যে গড়ে তাদের এক্সেস লিকুইডিটিটা কত, সেটা দেখেন জানুয়ারি 2011 থেকে ডিসেম্বর 2016 পর্যন্ত সেটা ছিল 39%, কিন্তু সেটা আবার মার্চ 2017 থেকে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে কমে এসে 25%-এর মধ্যে পড়েছে। এবং এইটা কিন্তু এই যে সময়ে ইসলামী ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন হলো তার সাথে কোইন্সিডেন্স হয়ে গেছে। ওই সময়েরই যখন থেকে এই মালিকানাটা পরিবর্তন হলো তখন থেকেই এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। সেরকম এই পরিমাণটাও বাড়ছে, সেটি এই দুটাই আপনি দেখতে পাচ্ছেন।